ভিডিও অফ বিএমসি ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার টপিক পুরুষোত্তম লালের লেখা একটি কবিতা লাইভ। এই ভিডিওর মধ্য দিয়ে আমরা কবি হিসাবে পি লালের পরিচিতি ও তার লেখা কবিতাটি বিস্তারিত আলোচনা তুলে ধরতে চলেছে এই ভিডিওর মধ্য দিয়ে। পুরুষোত্তম লাল পি লাল নামে অধিক পরিচিত ছিলেন। তিনি 28শে আগস্ট 1929 সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। একদিকে তিনি ছিলেন লেখক, শিক্ষাবিদ, অনুবাদক ও অধ্যাপক। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে পড়াশোনা করেন এবং ইংলিশে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। তার কবিতার বিষয়বস্তু মনুষ্য জীবন বা সেই জীবনের কিছু অনুভূতির উপর, যেমন ভালোবাসা, বিশ্বাস, আশা, আধ্যাত্মিকতা ও সত্যের উপর নির্ধারিত ছিল। বহুল প্রতিভাসম্পন্ন এই ব্যক্তিত্বের জীবনাবসান ঘটেছিল 3রা নভেম্বর 2010 সালে এই কলকাতার বুকেই 81 বছর বয়সে। তোমাদের সিলেবাসের অন্তর্গত লাইভ কবিতাটি তার একটি রূপকধর্মী কবিতা, অর্থাৎ তিনি মেটাফোর ও সিম্বলিজমের ব্যবহার করেছেন এই কবিতায় মনুষ্য জীবনকে বর্ণনা করতে। কবির মতে মনুষ্য জীবন 5টি পাপড়ি বিশিষ্ট একটি ফুল। এই 5টি ফুলের পাপড়ি হল ভালোবাসা, বিশ্বাস, আশা, অদৃশ্য আকাঙ্ক্ষা এবং একটা ভয়ঙ্কর বই। চলে যাই আমরা টেক্সটে। ইজ এ ফ্লাওয়ার অফ 5 পেটালস। জীবন যদি একটি 5 পাপড়ি বিশিষ্ট ফুল হয়, লাভস দ্য ফার্স্ট, তাহলে ভালোবাসা হলো প্রথম। হোয়ার এ লাস্টিং বিজ সেটেলস কুইঞ্চিং থার্স্ট। যেখানে একটা লোলুপ মৌমাছি স্থায়ী হয়ে তার তৃষ্ণাকে নিবৃত্ত করে। এই লাইনগুলির মধ্য দিয়ে কবি পুরুষোত্তম লাল জীবনকে বর্ণনা করেছেন 5টি পাপড়ি বিশিষ্ট ফুল হিসাবে। তার প্রথম পাপড়িটা হলো কি না, লাভ। যেটা বর্ণনা করা হয়েছে যে একটা লোলুপ মৌমাছি যেভাবে ফুলের পাপড়ির ওপর বসে তার তৃষ্ণাকে নিবৃত্তি করে, সেরকমভাবে আমাদের হিউম্যান বিইংস তাদের যে সমস্ত ডিজায়ার অর প্যাশন, অথবা যেটাকে বলতে পারি আকাঙ্ক্ষা এবং গভীর ভাবাবেগের সমাপ্তি বা পরিতৃপ্তি পায় ভালোবাসার মধ্য দিয়ে। কবি এই লাইনগুলির মধ্য দিয়ে আরও বললেন যে ভালোবাসা হচ্ছে এসেন্সিয়াল এবং ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ লাইফ। জীবনের মৌলিক এবং প্রয়োজনীয় দিকগুলির মধ্যে কিন্তু এই ভালোবাসা একটি। কবি বিশেষভাবে আলোকপাত করলেন এই ভালোবাসার উপর, যা মানুষের জীবনে কী নিয়ে আসে। ইটস বিং স্যাটিসফ্যাকশান অ্যান্ড ফুলফিলমেন্ট অফ আওয়ার এক্সিস্টেন্স, বলতে পারি আমাদের যে টিকে থাকার অস্তিত্বের পরিপূর্ণতা এবং সন্তুষ্টি এই ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু সম্ভব। ঠিক যেভাবে একটা মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে তার তৃষ্ণা নিবৃত্ত করে, সেরকমভাবে মানুষও তার রোম্যান্টিক বা ইমোশনাল নিডসগুলোর পরিতৃপ্তি ঘটায় কিসের মধ্য দিয়ে? এই লাভের মধ্য দিয়ে। তো কবি লাস্টিং বিজ বলতে কেন বোঝেছেন? লাস্টিং বিজ বলা হয়েছে এই কারণেই, কারণ লাভ ক্যান বি ইন্টেন্স অ্যান্ড প্যাশনেট। যে কারণে যখন ভালোবাসা গভীর এবং বেশি তীব্র এবং ভাবাবেগ সম্পন্ন হয়েছে, তখন তার মধ্যে একটা লোলুপতার ভাব আসে, যেটা কিসের দ্বারা নির্দেশ করা আছে? পাওয়ার টু ইগনাইট স্ট্রং ডিজায়ার, ক্রিয়েট এ সেন্স অফ লঙ্গিং, যা আমাদের মধ্যে আকাঙ্ক্ষার সৃষ্টি করে। আর সেই আকাঙ্ক্ষার পরিতৃপ্তি বা সমাপ্তি কিসের মধ্য দিয়ে ঘটে? থ্রু আউট বা থ্রু দ্য লাভ। তো এই ছিল প্রথম স্ট্যাঞ্জার বিষয়বস্তু। চলে যাব আমাদের দ্বিতীয় স্ট্যাঞ্জা, ফেথ ইজ দ্য সেকেন্ড। তো দ্বিতীয় পাপড়িটি কি? সেটা হলো বিশ্বাস। আর ড্রুপিং ট্রেজার ওয়েন রিকন্ড ইন ফ্যাস্টিডিয়াস মেজার। ভালোবাসাকে যদি প্রথম পাপড়ি হিসাবে ধরা হয়, তো সেখানে দ্বিতীয় পাপড়িটি হলো ফেথ। ইটস লাইক টু এ ড্রপিং ট্রেজার। ফেথ, বিশ্বাসকে একটা ড্রুপিং ট্রেজারের সম্বন্ধে তুলনা করা হয়েছে। ড্রুপিং ট্রেজার বলতে কি? ট্রেজার মিন সম্পদ, ড্রুপিং মানে হচ্ছে স্যাড বা ডিপ্রেসড, যেটা বেদনার। কেন? দ্যাট ইজ ভ্যালুড অ্যান্ড মেজার উইথ গ্রেট অ্যাটেনশন ইন ডিটেলস। যখন পুঙ্খানুপুঙ্খভাবে তার মূল্যটা নিরূপণ করা হয় বিশ্বাসের, তখন কিন্তু সেটা ড্রুপিং ট্রেজারে পরিণত হয়।
এই লাইনগুলির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চাইলেন? ফেথ হোল্ড সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্স, মানে বিশ্বাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ধরে রয়েছে। কোথায়? অ্যান্ড কনসিডার আ প্রিসিয়াস অ্যান্ড ভ্যালুয়েবল অ্যাসপেক্ট অফ লাইফ। বিশ্বাসকে কিন্তু আমাদের মনুষ্য জীবনের একটা মূল্যবান সম্পদ হিসাবে বিবেচনা করা হয়। ডুপিং টেজার বলতে কবি বলতে চাইলেন ফেথ ইজ সামথিং, বিশ্বাস এমন একটা জিনিস দ্যাট ইজ চেরিসড অ্যান্ড সট আউট, যেটাকে সবসময় মানুষ খোঁজ করে দেখে, অন্বেষণ করে চলে যার। তখন কি হয়? ইট সিমস অ্যাজ এ ভ্যালুয়েবল রিসোর্স, তখন এটা একটা মূল্যবান সম্পদ হিসেবে মনে হয়। দ্যাট ক্যান ব্রিং স্যাটিসফ্যাকশন আর কমফর্ট ইন আওয়ার লাইফস, যেটা আমাদের জীবনে একটা স্বাচ্ছন্দ্য বয়ে নিয়ে আসে। যদি আমরা বলি ফ্যাস্টিডিয়াস মেজার কেন বলা হচ্ছে? ফ্যাস্টিডিয়াস মেজার্স বলতে বলা হচ্ছে ফেথ ইজ নট টেকেন লাইটলি, বিশ্বাসকে কখনো হালকাভাবে নিলে হবে না। ইট ইজ সামথিং দ্যাট ইজ কেয়ারফুলি কনসিডার্ড অ্যান্ড ইভ্যালুয়েটেড, এটাকে বিশ্বাসটাকে খুব যত্ন সহকারে বিবেচনা করতে এবং তার মূল্যটা নিরূপণ করতে হবে। পারহ্যাপস ইভেন স্কুটিনাইজ, তার পুঙ্খানুপুঙ্খ দিকটা অর্থাৎ মাইনিউট ডিটেলসটাকে কিন্তু দেখতে হবে। দিস ইমপ্লাইজ দ্যাট ফেথ ইজ নট জাস্ট ব্লাইন্ডলি অ্যাকসেপ্টেড, অন্ধভাবে বিশ্বাসকে গ্রহণ করলে হবে না। কি করতে হবে সেটা? তাকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা বা বিশ্লেষণের মধ্য দিয়ে সেটাকে গ্রহণ করতে হবে। সে কথাই কবি বলেছেন, যে কারণে বলা হয়েছে হোয়েন রিকন্ড ইন ফ্যাস্টিডিয়াস মেজার্স। নেক্সট চলে যাব আমরা তৃতীয় প্যারা, হোপস আ থার্ড ব্রুডিং বিস্ট হোয়ার এ ব্লাড স্প্যাটার্ড বার্ড টেক্স রেস্ট। থার্ড পেটালটা হিসাবে কবি কি বললেন? তৃতীয় পাপড়িটা জীবনের, সেটা হচ্ছে এই আশা। ইট ডিসক্রাইব অ্যাজ এ ব্রুডিং বিস্ট, এটাকে একটা ব্রুডিং বিস্টের সঙ্গে তুলনা করা হয়েছে। হোয়ার এ ব্লাড স্প্যাটার্ড বার্ড টেক রেস্ট, সেখানে রক্তাক্ত পাখি একটি বিশ্রাম নেয়। এই লাইনগুলির মধ্য দিয়ে কবি কী করলেন? হোপ ক্যান বি ফাউন্ড ইন মোমেন্টস অফ টার্মোয়েল অ্যান্ড ডার্কনেস, আমাদের সমস্যা এবং অন্ধকারচ্ছন্ন যে পরিস্থিতিটা বা মুহূর্তগুলো, সেই সময়ে কিন্তু আশা খুঁজে পাওয়া যেতে পারে। ব্রুডিং বিস্ট কি ইন্ডিকেট করছে? ব্রুডিং বিস্টের দ্বারা বোঝানো হচ্ছে যে হোপ রিসাইডস উইথিন আস, বিশ্বাস আমাদের মধ্যেই কিন্তু বসবাস করে। কোথায়? ইন দ্য ডেপথস অফ আওয়ার ইমোশনস অ্যান্ড থটস, আমাদের গভীর চিন্তাভাবনা এবং আবেগের মধ্যে বা গভীরেই কিন্তু লুকায়িতই আশা, আশা সেখানেই লুকায়িত। এটাকে কেন ব্লাড স্প্যাটার্ড বার্ড বলা হচ্ছে? এটা ব্লাড স্প্যাটার্ড বার্ড বলা হচ্ছে এই কারণে দ্যাট হোপ ক্যান বি ফাউন্ড অ্যাডমিটস ডিফিকাল্ট অর ইভেন ট্র্যাজিক সার্কামস্ট্যান্সেস, ভালোবাসা পাওয়া যেতে পারে কঠিন মুহূর্তের মধ্যে, এমনকি আমাদের জীবনের যে ট্র্যাজিক বেদনাদায়ক যে সমস্ত সিচুয়েশনগুলো বা ঘটনাগুলো, তার মধ্যেও কিন্তু আশাকে খুঁজে পাওয়া যেতে পারে। ঠিক যেরকমভাবে একটা পাখি ফাইন্ড রেস্ট ডিসপাইট বিং ব্লাড স্প্যাটেড, রক্তাক্ত অবস্থা হয়েও যখন সে বিশ্রামের খোঁজ করে, হোপ ক্যান ব্রিং কমফর্ট অ্যান্ড স্ট্রেংথ ইন টাইমস অফ স্ট্রাগল, কঠিন মুহূর্তগুলোতেও কিন্তু আশা কী করতে পারে? আমাদের স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে পারে, আমাদের মনে শান্তি নিয়ে আসতে পারে। এই সামগ্রিক স্ট্যাঞ্জাটির মধ্যে বা স্তবকটির মধ্যে কবি কি হাইলাইট করতে চেয়েছেন? হাইলাইটেন্স দ্য পাওয়ার অফ হোপ, আশার যে ক্ষমতাটা, সেটা টু এন্ডিওর অ্যান্ড ফাইন্ড সলিস, যেটার মধ্যে আমরা সান্ত্বনা পেতে পারি ইন দ্য মিডস্ট অফ ডিফিকাল্ট সিচুয়েশন, কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা আশার সঞ্চার করতে পারি, সে কথাই কবি বোঝাতে চেয়েছেন। চলে যাব আমাদের ফোর্থ স্ট্যাঞ্জার দিকে। ফোর্থ স্ট্যাঞ্জারটা কি না, চারটি পাপড়ির মধ্যে, জীবনের চারটি পাপড়ির মধ্যে চতুর্থ পাপড়িটি হলো দ্য ফোর্থ ক্যান নট সি, যেটা দেখা যায় না, অনলি এ লিম্প হ্যান্ড, কেবলমাত্র একটা ক্ষমতাহীন হাত, স্ট্রেচ এন্ডলেসলি, মানে সেটা বিস্তৃত, অসীমভাবে বিস্তৃত, ফর দ্য টাচ অফ ল্যান্ড, একটা ভূমিকে স্পর্শ করতে। তো এখানে এটাকে বলা হচ্ছে যে অদৃশ্য আকাঙ্ক্ষা। ফোর্থটাকে কেন বলা হচ্ছে যে পাপড়ি, এখানে এমফাসাইজ করা হয়েছে যে অ্যাবসেন্স অফ দ্য ফোর্থ পেটাল, মানুষের জীবনে
মানুষের জীবনকে ফুলের 5টি পাপড়ির সঙ্গে তুলনা করলেও চতুর্থ পাপড়িটি কিন্তু মিসিং, তার অনুপস্থিতি। কারণ কি, এটাকে কী হিসাবে বর্ণনা করা হয়েছে? সামথিং, এমন একটা জিনিস দ্যাট ক্যান নট বি সিন, যেটা দেখা যায় না, অর্থাৎ অদৃশ্য। তার পরিবর্তে কবি কি বলেছেন? ইজ আ লিম্পড হ্যান্ড দ্যাট স্ট্রেচ আউট এন্ডলেসলি, একটা ক্ষমতাহীন হাত যেটা অসীমভাবে বিস্তৃত একটা ভূমিকে স্পর্শ করার জন্য। লিম্প হ্যান্ড কেন বলা হচ্ছে? এটা সাজেস্ট করে কী করা হচ্ছে? আর সেন্স অফ লঙ্গিং, আমাদের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো, আমরা যেটা পেতে হস্ত প্রসারিত করি বা হাত বাড়াই বা আমাদের সেই পরিতৃপ্তি করার জন্য যেটা আমরা প্রত্যাশা করে থাকি, সে কথাই বলা হচ্ছে, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়তো নয়। ইট সিম্বলাইজেস ইয়ার্নিং ফর স্ট্যাবিলিটি অর কানেকশন, আমাদের যে স্থিতিস্থাপকতার জন্য আকাঙ্ক্ষা, সেটার কথা কবি এখানে বলেছেন। এ সেন্স অফ বিলঙ্গিং, আমাদের যে সমস্ত জিনিসগুলো আমাদের কাছে আছে, অধিকারে থাকছে, সেই সমস্ত জিনিসের কথা। দ্য হ্যান্ড স্টেচ এন্ডলেসলি ইন্ডিকেট পারসিস্টেন্স অফ আনওয়েভারিং ডিজায়ার, আমাদের যে সীমাহীন আকাঙ্ক্ষা যা আমরা পেতে চাই, সেটার কথা কবি বলেছেন এই ফ্রেজটার মধ্য দিয়ে। ওই যে এন্ডলেসলি, স্ট্রেচেস এন্ডলেসলি, এই ফ্রেজটার মধ্য দিয়ে। বোঝা গেছে আশা করি। নেক্সট আমরা চলে যাব লাস্ট স্টাঞ্জাটার দিকে। দ্য ফিফথ লুক ওয়ার্পড ইন দ্যাট টেরিবল বুক, টেরিবল ম্যান টেরিবলি ট্র্যাপড। এই কবিতার মধ্য দিয়ে কবি জীবনের 5টি পাপড়ির মধ্যে একটি পাপড়ি কি বলেছেন? ওয়ার্প, যেটা মোড়া। ইন এ টেরিবল বুক, এটা ভয়ঙ্কর বইয়ের মধ্যে যেটা মোড়া বা সীমাবদ্ধ। দ্যাট দেয়ার আর টেরিবল মেন ওয়ার টেরিবলি ট্র্যাপ, যেখানে ভয়ঙ্কর মানুষ ভয়ঙ্করভাবে বন্দি। উইথিন ইটস পেজ, এই বইয়ের মধ্যে বন্দি। তো এটার দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? থ্রু দিস লাইন দ্য পোয়েট কনভেজ আ সেন্স অফ ডার্কনেস অ্যাসোসিয়েটেড উইথ দিস পেটেল। তো এই পাপড়িটার সঙ্গে সম্পর্কিত কি? একটা অন্ধকারাচ্ছন্ন বিষয়। ওয়ার্প ইন দ্য টেরিবল বুকস, এটার দ্বারা কবি বলতে চেয়েছেন সামথিং হিডেন, আ হিডেন উইথ আ বুক দ্যাট ইজ ডেসক্রাইব অ্যাজ টেরিবল। এই লুক্কায়িত বইটাকেই কবি একটা ভয়ঙ্কর জিনিসের সঙ্গে তুলনা করেছেন। এই পাপড়িটি এমন একটি বিষয় বা আমাদের এমন একটি অ্যাসপেক্ট মানুষের, যেটা হচ্ছে সাম কাইন্ড অফ নলেজ, কিছু ধরনের জ্ঞান, যেটা কী করি, অথবা ক্ষমতাও বলতে পারি, যেটা হতে পারে উভয়, ফিয়ার অ্যান্ড রেসপেক্ট, যেখানে আছে সম্মান অথবা ভয়। আর টেরিবল ম্যান টেরিবলি ট্র্যাপড বলতে বুঝিয়েছেন কিছু স্বতন্ত্র মানুষ যারা নিজেদেরকে এই বইয়ের মতোই বন্দি করে রেখেছেন। হয়তো তারা কোনো কিছু থেকে যন্ত্রণা পাচ্ছে, অথবা কিছু ইমপ্রিজনমেন্ট অর্থাৎ বন্দি দশার মুখোমুখি হয়েছেন। সর্বোপরি বলতে গেলে বলা যায় এই স্তবকটির মধ্য দিয়ে, অর্থাৎ এই শেষ 4টি লাইনের মধ্য দিয়ে কবি কী বুঝিয়েছেন? ফিফথ পেটাল ইজ কানেক্টেড টু এ বুক দ্যাট ইজ কনসিডার টেরিবল। পঞ্চম পাপড়িটি সম্পর্কিত একটি বইয়ের সঙ্গে, যেটা কিসের সঙ্গে বিবেচনা করেছে? একটা ভয়ঙ্কর বিষয়বস্তু। তো এই ছিল, অর্থাৎ ভয়ঙ্কর বিষয়বস্তু বলতে কি না, মিস্ট্রি, আর সেন্স অফ মিস্ট্রি, একটা রহস্যময়তা। তো এই ছিল আজকে আমাদের কবিতাটির বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর যারা নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ।